হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ধরতে পারো মোটামুটি টাইপের আমার জন্য আর কি স্পেশাল ডে। আজকে আমার বার্থডে। আশা করি সবাই আমার জন্য দোয়া করবা। জানি উইশ করার জন্য কমেন্ট বক্সে দৌড় দিছো, উইশ করা লাগবে না, একটু দোয়া করে দিও তাই হবে। চলো এবার গল্পে ফেরা যাক। আরিশের কান্নার শব্দে আলপির মাথায় ধপ করে চলে ওঠা আগুন নিমিষেই থেমে যায়। অলি সাথে সাথে আরিশের মুখে খাবার গুজে তাকে শান্ত করে ফেলে। তারপর আলভির উদ্দেশ্যে নিম্ন স্বরে বলে, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আমাকে কিছু সময় নিজের মতো থাকতে দিন। তুমি নিজের মতো থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু সারাদিন না খেয়ে থাকা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার খেতে লাগেনি, সকালে খেয়ে নেব। আলভি উঠে চলে যেতে নিলে অলি তার হাত ধরে ফেলে। শুয়ে পড়ুন। কথাটা শুনে আলভি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে বলল, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে সেই জন্য বলছি। আলভি ফোনটা হাতে নিয়ে একজন সার্ভেন্টকে কল দিল। সার্ভেন্ট এসে কাজগুলো পরিষ্কার করে চলে যেতেই আলভি লাইট অফ করে খাটের উপরে শুয়ে পড়ে। আরিশ ঘুমিয়ে গেছে। অলি তাকে ডান পাশে শুয়ে দিয়ে আলভির দিকে ঘুরে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অলির আলিঙ্গনে আলভি হকচকিয়ে গেল। একটু আগে কেমন রূপ বিভেদ করলো আর এখন আবার জড়িয়ে ধরছে। কি ব্যাপার? আলভি বেশি কিছু ভাবতে পারল না। তার আগে অলি বলল, আপনার ঘুম আসছে না? আলভি নিশ্চুপ রইল। মনে মনে বলল, আমার মান, অভিমান, যন্ত্রণা কিংবা ভালোবাসার ভাষা বোঝার ক্ষমতা তোমার হয়নি অলি। অলি দ্বিধা নিয়ে আলভির মাথায় হাত রাখলো। একটু স্পর্শেই আলভি চোখ জোড়া বন্ধ করে নিল। অলি ধীরে সুস্থে আলভির মাথায় ভালোবাসার সহিত হাত বুলিয়ে দিতে লাগলো। অলির কোমল ছোঁয়ায় কিছুক্ষণের মধ্যে আলভির চোখ জোড়া লেগে যায়। অলি যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে ধীরে সুস্থে উঠে বসলো। তারপর আরিশকে কোলে তুলে খাটে থেমে নেমে গেল। দরজার কাছে এসে হঠাৎ থমকে দেওয়া হলো অলি। আবার ফিরে গিয়ে টেবিল থেকে আলভির ফোন আর নিজের ফোন হাতে তুলে নিল। শেষবারের মতো চোখ রাখলো আলভির ঘুমন্ত মুখে। বুকের গভীরে কেমন যেন চিনচিন করে উঠলো, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। দরজা খুলে বাইরে পা রাখলো। নিঃশব্দে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে ফোন দুটো পাশে ফুলের টপের উপরে রেখে গেল, যেন আলভি পরে খুঁজে পায়। অনেক আগে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল অলি। সেজন্যই দরকারি কিছু জিনিস আর কাগজপত্র গোপনে ব্যাগে গুছিয়ে বাগানে ফেলে দিয়েছিল। কিন্তু আলপির জন্য দেরি হয়ে গেল, যার জন্য এখন এই মাঝরাতেই তাকে আশ্রয় খুঁজতে হবে। বাগানে এসে অন্ধকারে হাতড়ে হাতড়ে ব্যাগটা খুঁজতে লাগলো অলি। ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া ব্যাগটা খুঁজে পেতে হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঠিক তখনই কান খাড়া হয়ে উঠলো। কারো কণ্ঠস্বর বেশি আসছে। অলি একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কোলে আরিশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছোট্ট বুকটা ধীর লয়ে ওঠানামা করছে। অলি একবার চারপাশে তাকালো, তারপর গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে কণ্ঠস্বর উৎসের দিকে এগোতে শুরু করলো। যত এগোলো ততই কথাগুলো স্পষ্ট হতে লাগলো। বাচ্চাটা দুনিয়ায় এসে গেছে, এবার আর ওই মেয়েটাকে আমাদের প্রয়োজন নেই। যে কোনো উপায়ে মেয়েটাকে মেরেই ফেলবো। অলি নীরব দর্শকের মতো গাছের পেছনে লুকিয়ে কথাগুলো শুনতে লাগলো। ছায়ামানবটি হাসতে হাসতে বলল, দুপুরে অভি ছিল না, সেই সুযোগে ওর খাবারের প্রয়োজন মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটা বোধহয় খাবারগুলো খায়নি। হ্যাঁ, আর গুড লাক। ওকে কতদিন বাঁচিয়ে রাখতে পারে আমিও দেখে নেব। লোকটার কথা শুনে অলির সারা শরীর কেঁপে উঠলো। শ্বাস প্রশ্বাসের গতিও বেড়ে গেল। লোকটা কল কেটে দিয়ে সামনে তাকাতেই বাগানে লাগানো লাইটের আলোয় অলির পুরোপুরি ভাবে লোকটার চেহারা দেখতে পায়। লোকটা হচ্ছে ইয়াদ। ইয়াদ অলির দিকে তাকাতেই নেবে, কিন্তু তার আগেই ফোনটা আবারও বেজে ওঠে। ইয়াদ একটা শ্বাস ফেলে কলটা রিসিভ করে। ফোন দিচ্ছিস কেন? তোর কি মনে হয় অবির সর্বনাশ করার পরিকল্পনা করা ছাড়া আমার আর কোনো কাজ নেই? ইয়াদ থামলো। একদম কান্নাকাটি করবি না, তোর কান্নার শব্দগুলো একদম বিরক্তিকর, মেজাজ খারাপ হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কিছু হয়তো বললো, যা শুনে ইয়াদ আবারও থেমে গেল। তারপর বলতে লাগলো, লজ্জা করছে না যে তোর এত বড় সর্বনাশ করলো তার জন্য হামাও করে কান্না করতে? ও তোর থেকে মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, বুঝিস এটার মানে? একটা মেয়ের মাঝে যদি মা হওয়ার ক্ষমতাই না থাকে তাহলে তার জীবন মূল্যহীন হয়ে যায়। শোন, ফার্দার কল করে কান্নাকাটি করবি না। তুই অবির বাচ্চার মা হতে চাস, সেজন্যই কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি করিনি, নইলে এতদিন তুই অবির বউ হয়ে যেতে পারতি। মা আর বউ একসাথে হতে চাইলে তো একটু বেশি ধৈর্য ধরতে হবে। রূপ অলি গাছের আড়ালে নিতর হয়ে দাঁড়িয়ে রইল, যেন শরীরটা ভারী পাথরের পরিণত হয়েছে। আর কোনো সন্দেহের অবকাশ রইল না। এসবের পেছনে ইয়াতি আছে। ফুফাতো বোনের স্বার্থ রক্ষার জন্যই সে এমন নির্মম হাত পেতেছে। এমনকি অলিকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছে না। ইয়াদ কল কেটে সোজা বাড়ির দিকে পা বাড়ালো। অলি তাকে রইল তার চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ পর ধীর পায়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। নিজের পায়ের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে না।
ভারী মন নিয়ে অলি নতুন পথে হাঁটা শুরু করলো। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে, তবু এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। যেই বাড়ি তার থেকে সব কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি, এখন তার বাচ্চাটাকেও কেড়ে নেওয়ার চাল বুনছে, এমনকি বেঁচে থাকার অধিকারটাকেও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। সে থাকবে না আর এই বেঈমান মুখোশধারী জানোয়ারদের সাথে। যদি আল্লাহ তার নসিবে মৃত্যু লিখে রাখেন তবে তা হোক অন্য কোথাও, কিন্তু এই জানোয়ারদের হাতে সে মরবে না। আর না তো এই জানোয়ারদের হাতে তার নিজের সন্তানকে তুলে দেবে। ভোরের দিকে ঘুমের ঘরে স্বভাবতই অলিকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল আলফি, কিন্তু ফাঁকা বিছানায় হাত পড়তে তার ঘুম ভেঙে গেল। মুহূর্তের ভেতরে চোখ মেলে তাকালো, পাশের জায়গাটা শূন্য পড়ে আছে। আজকে উঠে এক লাফে খাট থেকে নেমে গেল আলফি। প্রথমেই দৌড়ে গেল ওয়াশরুমে, তারপর ব্যালকনিতে। প্রতিটি জায়গায় অস্থির চোখে খুঁজলো, কিন্তু কোথাও অলির ছায়া পর্যন্ত নেই। আলফি ভীত সন্ত্রস্ত হয়ে মাথার চুল টানতে টানতে দরজা খুলতে চাইলো, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। গতদিন দরজাটা ভেতর থেকে লক থাকায় ভাঙার সময় শুধু ভেতরটাই লক নষ্ট হয়েছে, কিন্তু বাইরের লকটা পুরোপুরি অক্ষত ছিল। এক মুহূর্ত দেরি না করে ফোনটা খুঁজতে শুরু করলো আলফি। বিছানার টেবিলে চারপাশে সব তন্ন তন্ন করে খুঁজেও ফোনের হাদিস মিলল না। কয়েক সেকেন্ডের ভেতরেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠলো। অলি কি তবে ছেলেকে নিয়ে অজানায় বাড়ি জমিয়েছে? ব্যাপারটা বোধগম্য হতেই আলফির মাথার ভেতরে যেন বজ্রপাত ঘটলো। শরীর মুহূর্তে অবশ হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো। দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো। আলফি অলিকে চিৎকার করে ডাকতে লাগলো, যদিও সে জানে এই ডাক আর অলি অব্দি পৌঁছাবে না। আলফি বহু কষ্টে নিজেকে ব্যালকনি পর্যন্ত টেনে আনলো, তারপর সেখানে দাঁড়িয়ে গণবিদারী চিৎকার করে ডাকতে লাগলো, অলি যেও না, আমাকে ছেড়ে যেও না, প্লিজ ফিরে এসো। আলফি পাগলের মতো আচরণ করছে, বিভ্রমের বসে যেদিকে তাকাচ্ছে অলিকে দেখতে পাচ্ছে। যেমন এখন সে দেখতে পাচ্ছে অলি বাগানের সাইডে থাকা পুকুরে পড়ে বসে তার দিকে তাকিয়ে হাসছে। আলফি গলায় কম্পন অনুভব করলো, অসহায় কণ্ঠে আবারও চিল্লিয়ে উঠলো, হানিবি দাঁড়াও, আমি আসছি, আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। বুকের ভেতর থেকে উঠে আসা সেই মরিয়া অনুভূতি আলফিকে আর স্থির থাকতে দিল না। এক পর্যায়ে উৎভ্রান্তের মতো ব্যালকনি রেলিং এ উঠে দাঁড়িয়ে গেল সে। চোখে মুখে ছিল শুধুই একটাই দৃশ্য, অলি। আলফি কোনো কিছু না ভেবে সেখান থেকে ঝাঁপ দিল। আমি সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি, শুধুমাত্র তোমার জন্য ফিরে এসেছি। অমৃত তোমার জন্য ফিরে আসবো। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার লক্ষ্য আর উদ্দেশ্য একমাত্র তুমি। জীবনের যেই রাস্তা ধরে হাঁটি না কেন, শেষ অবধি আমি বারবার হাজারবার তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, করবে তো? সকাল 11টা। এক্সকিউজ মি, জানালার পাশের সিটটা আমার। পুরুষালী কণ্ঠে শুনে জানালার পাশের সিটে বসে থাকা নিকাব পরিহিতা নারীটা পুরুষটির দিকে তাকাতেই থমকে গেল। বিড়বিড় করে উচ্চারণ করলো, নোমান ভাই। এদিকে নিকাবের আড়ালে থাকা সরসী রমণীটিকে চিনতে কিছুটা বেগ পেতে হলো, তবুও কনফার্ম হওয়ার জন্য বলে উঠলো, মিসেস অলি। আর ইউ মিসেস অলি? অলি আনমনে মাথা নেড়ে হ্যাঁ বলে ফেললো। নোমান যেন আকাশ থেকে পড়েছে। তৎক্ষণাৎ চোখ পড়ে অলির কোলে থাকা জোনাকি পোকা আর পড়া বেবির র্যাপের মোড়ানো নবজাতকের উপর। ও মাই গড, তোমার বেবি? অলি একটা শুষ্ক টুক গিলে হ্যাঁ বোতক মাথা নাড়ে। নোমান ধপ করে অলির পাশে সিটে বসে পড়লো। ট্রেনে করে সিলেট যাওয়াকালীন অলিকে বাচ্চা সমেত দেখাটা যেন কল্পনাবতী ছিল। আলফি ভাই কোথায়? অলি এদিক সেদিক তাকিয়ে বলে উঠলো, আশেপাশেই। নোমান এটা শ্বাস ফেলে বলল, বাহ, তো কোথায় যাচ্ছ তোমরা? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, ঘুরতে যাচ্ছি। এত ছোট বেবিকে নিয়ে ঘুরতে যাওয়াটা কি পিসফুল হবে? অলি অবাক চোখে তাকাতেই নোমান কথা ঘুরিয়ে বলে ওঠে, না মানে বলতে চাইছিলাম বাচ্চা সামলাবে নাকি আনন্দ উপভোগ করবে? আমার বাচ্চাই আমার আনন্দ, আমার সবকিছু। নোমানের মুখে মলিন হাসি ফুটে উঠলো। যাক, ভালোবাসা মানুষটিকে সুখে দেখাও একটা সৌভাগ্য, যার মাঝে আলাদা শান্তি আছে। নোমান এই মুহূর্তে সেই শান্তিটাই অনুভব করছে। সরি ওভাবে বলার জন্য। অলি নিশ্চুপ হয়ে রইল। আসলে ছেলে জাতির অন্তর্ভুক্ত তো, তাই চাইলেও একজন মায়ের ফিলিংস গুলো পুরোপুরি অনুমান করতে পারে না। অলি প্রতি উত্তর করলো না। বেশ খানিকক্ষণ কেটে গেল। নোমান আর চোখে অলির দিকে তাকালো। ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু সে আলফিকে একবারও দেখেনি। মিসেস অলি, আলফি ভাই কোথায়? ট্রেন তো ছেড়ে দিয়েছে। অলি ফের বলল, আছে আশেপাশে। নোমান আর কিছু বলতে পারলো না। সে বুঝে গেছে যে ঝামেলা কিছু একটা আছে, আর সেটার ব্যাপারে অলি কিছু বলতে চাইছে না। নোমান ঠিক করলো অলিকে সে শেষ পর্যন্ত অলিকে পর্যবেক্ষণ করবে। ঘড়ির কাঁটা টিক টিক শব্দে জানা দিচ্ছে এখন সন্ধ্যা 6টা। ট্রেনটি সবেমাত্র সিলেট শহরের স্টেশনে পৌঁছে গেছে। পুরোটা রাস্তায় নীরবেই কেটেছে। প্রয়োজন ব্যতীত নোমান অলিকে আর কিছুই জিজ্ঞেস করেনি। ট্রেন থেকে নামতে অলি লক্ষ্য করলো নোমান তার পিছু পিছু আসছে। অলি হাঁটার গতি বাড়িয়ে দিল। ফলস্বরূপ নোমানও তাল মিলালো। অলির এক হাতে বেগ আর এক হাতে আরিশ। বাচ্চাটা বেশি জ্বালাতন করলো না, একদম ঠান্ডা আর শান্ত স্বভাবের বাচ্চা। অলির পেছনে না তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ফলো করছেন কেন? নোমান দাঁড়িয়ে গেল। ফলো করছি না, আমি জাস্ট দেখতে চাইছি আলফি ভাই কোথায়। অলি এবার পিছু ফিরে তাকায়। নেই, কোথাও নেই। আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার জন্য তার জীবনে জাহান্নাম হয়ে গিয়েছিল। আমি তার বিশ্বাসের যোগ্য ছিলাম না, তাই আমি
অলি আর বলতে পারলো না, গলা শুকিয়ে গেছে, শরীর আর শক্তি অবশিষ্ট নেই। সে লড়াই করতে করতে ক্লান্ত, বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে সে হয়তো মৃত অথবা মৃত্যুর খুব নিকটে চলে এসেছে। অলি ফের প্রাণহীন কণ্ঠে বলল, আপনি দয়া করে আমার পিছু নেবেন না, আমি শুধু তুমি যেখানে যাচ্ছ সেখানে পৌঁছে দিয়ে আসবো। কিছুক্ষণ পর রাত হয়ে যাবে, এভাবে একা একা চলাফেরা করাটা সেফ না। অলি ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে বলল, আমার কোনো গন্তব্য বা লক্ষ্য নেই, আমি আশ্রয়হীন, অস্তিত্বহীন এক যাযাবর। নদীর কিনারায় ঘর বেঁধেছিলাম, কিন্তু পোড়া কপালে সেইটাও সইল না। দমকা ছেড়ে আমার সুখের ঘরটা লন্ডভন্ড হয়ে গেল। আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়ে আমাকে করে দিল অস্তিত্বহীন। আমি এখন মৃত্যুর পথে যাত্রী। মৃত্যু আমাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে, আর আমিও হেঁটে চলেছি অবলীলায়। অলির মতো পিচ্চির একটা মেয়ের মুখ থেকে এত ভারী কথাগুলো শুনে নোমান রীতিমতো অবাক হলো। সে সাথে বুঝতে পারলো সেদিন অলিকে হয়তো আরো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। আমি তোমার কথা বুঝতে পারলাম না মিসেস অলি, তুমি মরে যেতেই চাইলে পালিয়ে এলে কেন? ওখানে বসেই তো মরে যেতে পারতে। আত্মহত্যা করতে চাইনি, তাই আমি পালিয়ে এসেছি। তবে সেখানে থাকলে অন্যের হাতে মরতে হতো, আমি অন্যের হাতে মরতে চাই না। আমার আলোকে তাদের হাতে সঁপে দিতে পারবো না আমি, ও যে বড্ড নিষ্পাপ। মা হয়ে কি করে জানোয়ারদের হাতে তুলে দিতাম? নোমান নিশ্চুপ হয়ে গেল। অলির সামনের দিকে ঘুরে হাঁটা ধরলো। হসপিটালের শুভ্র বেডের উপর শুয়ে আছে আলবি, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় আর বাম হাতে ব্যান্ডেজ পেঁচানো। পাশেই হার্ট রেট মনিটরিং ডিভাইসের টুংটুং শব্দ জানা দিচ্ছে শেষ নিঃশ্বাসটুকু এখন আটকে আছে। কাচের জানালার ওপাশ থেকে শাহনাজ বেগম ছেলের অবস্থা দেখে অশ্রু বিসর্জন দিচ্ছেন। নন্নার তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। উর্মিলা বাবার বুকে মাথা রেখে দুপুরে কেঁদে উঠছে। দিহান, ইয়াদ আর ইয়ামিন মির্জা পাশেই দাঁড়িয়ে আছে। বাবা, ভাইয়া কিভাবে ব্যালকনি থেকে পড়ে গেল? আর ভাবি বা ছেলেকে নিয়ে কোথায় উধাও হয়ে গেছে? ভাইয়ের রুমের দরজা বাইরে থেকে লক করা ছিল কেন? ফোন দুটোই বা ফুলের টবের উপরে কে রেখেছিল? উর্মিলা তখন থেকে বিলাপ করে যাচ্ছে। হাজারটা প্রশ্ন তার মনে, তবে উত্তর দেওয়ার কেউ নেই। বাকিদের মনে একই প্রশ্ন। দিহানের আজকে বিকালে ফ্লাইট ছিল, কিন্তু প্রাণপ্রিয় বন্ধুকে এই অবস্থায় রেখে যাওয়া সম্ভব নয় বলে টিকিট ক্যান্সেল করে দিয়েছে। রাত 9:30। আলপি ক্যান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখে চমকে উঠলো। মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে ধীরে ধীরে উঠে বসলো। সামনে বসে থাকা বাড়ির লোকগুলো কিছু বলতে যাবে তার আগে আলবি চিল্লিয়ে ওঠে, হোয়ার ইজ অলি? অলি ফিরে এসেছে তাই না? আমি জানতাম ও ফিরে আসবে। ওর যাওয়ার কোনো জায়গা নেই, আমি ওর শেষ আশ্রয়, আমি ছাড়া ওর কেউ নেই। ও কোথায়? আসতে বলো, আমি কিছুই বলবো না ওকে। তবে এবার থেকে আমি ওকে লক করে রাখবো, দরকার হলে সেকল দিয়ে বেঁধে রাখবো। ডাকো ওকে। আলপির কথাগুলো শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কি বলছিস? ভাবি কোথায় গেছে? তিয়ান প্রশ্ন শুনলো, কিন্তু এই প্রশ্ন শুনে আলবি বুঝলো অলি ফিরে আসেনি। কথাটা বোধগম্য হতেই আলবি দিক শূন্য হয়ে উঠে দাঁড়ালো। দাঁড়ানো মাত্রই তার মাথা ঘুরে গেল। ব্যালকনি থেকে পড়ে যাওয়ার কারণে মাথার পেছনের সাইডে ফেটে গেছে। বাম হাতটা পিঠের নিচে পড়ার কারণে সেটাও মস্কে গেছে। আলবি মাথা চেপে ধরে মনে মনে আওড়ালো, তুই আমাকে ছেড়ে চলে গেলি? কিভাবে পারলি চলে যেতে? আমি কখনো ভাবতেও পারিনি যে তুই আমাকে ছেড়ে চলে যাবি। আরে আমি তো জানতাম তোর পুরো দুনিয়া আমার মাঝে সীমাবদ্ধ। আর যাই হোক, আমাকে ছেড়ে চলে যেতে পারবি না। এভাবে আমাকে ভুল প্রমাণ করে দিলি, এখন আমি কোথায় খুঁজবো তোকে? আলবিকে চুপচাপ বসে থাকতে দেখে শাহনাজ বেগম জিজ্ঞেস করলেন, বৌমা দাদু ভাইকে নিয়ে কোথায় গেছে? আলবি বলল, চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? দিহানের প্রশ্নের উত্তরে আলবি ছোট্ট করে উচ্চারণ করলো, জানি না। আলবি আর কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। সে ডান হাত দ্বারা মাথা চেপে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। বাকিরা শুধু আহাম্মকের মতো তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 3 দিন পর কেটে গেছে 3 দিন। তবে আলবির কাছে মনে হচ্ছে 3 যুগ পেরিয়ে গেছে। অলিকে ছাড়া এক এক সেকেন্ড যেন এক একটা ঘন্টা সমতুল্য। এখন মাঝরাত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আলফি। মাথা আর হাতের ব্যান্ডেজ খোলা হয়নি, আরো কয়েকদিন পর খোলা হবে। পুরো রুমে জিনিসপত্র ছড়াছড়ি, আসবাবপত্রর লন্ডভন্ড। খাটের উপরে আরিসের জন্য কিনে আনা আদুরে পোশাক আর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা। আলবির চোখ আটকে আসছে ড্রেসিং টেবিলের ভাঙা আয়নায়। সে আয়না যেখানে প্রতিনিয়ত তার প্রিয়তমা স্ত্রীর প্রতিচ্ছবি ফুটে উঠত। এই আয়নাটার সামনে বসে সে চুল বাঁধা ছিল যেন তার মৌলিক কাজের অংশ। আর আলফির চোখে সেই দৃশ্য ছিল জাদুর মতো। আলপি অগণিতবার তাকে চুল বাঁধতে দেখে বেসামাল হয়ে গিয়েছিল। আর সেই আয়না শুধু ভাঙা কাচের টুকরো টুকরো। আলপি নিঃশব্দ প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছে। চারিদিকে ছড়িয়ে থাকা অন্ধকারে সেই প্রতিচ্ছবিও যেন পরিচিত ঠেকছে। তোর আমার কথা মনে পড়ে না, তাই না? তাহলে আমার কেন মনে পড়ে তোর কথা? আমি কি পাপ করেছিলাম বলেই যে শাস্তি পাচ্ছি? তোকে ভালোবাসাটা কি আসলেই পাপ ছিল? কিন্তু আমি তো জানতাম ভালোবাসা পাপ নয়। আলবি হঠাৎ থেমে গেল। কাপা হাতে একটা সিগারেট জ্বালালো। নীলচে ধোঁয়ায় কুণ্ডলি ছড়িয়ে পড়লো চারপাশে। ঘরের স্তব্ধ বাতাসে ধোঁয়াটা যেন অলির স্মৃতি হয়ে বেশি বেড়াচ্ছে। আলফি ধোঁয়ার আড়াল থেকে শূন্য দৃষ্টি তাকিয়ে রইল ভাঙা আয়নার দিকে। ঠোঁট নড়ে উঠলো আবার। আমি তোকে খুঁজতে বের হব, তোকে খুঁজে বের করবই। খুঁজে বের করে শেকল দিয়ে বেঁধে রাখবো।
তবুও তোকে সত্যিটা বলতে পারবো না, কেন জানিস? কারণ সেই সত্য সহ্য করার শক্তি তোর এখনো ছিল না, আজও নেই, আর ভবিষ্যতে হবে না। আর আমি সেই সত্যটাকে বহু আগে নিজের হৃদয়ের গহীনে কবর দিয়ে ফেলেছি। সিগারেটটা শেষ হতেই আলবি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ইনজেকশন বের করলো। সে জানে ভেতরে মরফিন আছে, এক ধরনের শক্তিশালী অপিওয়েড যা দ্রুত শরীরকে নিস্তেজ করে দেয়। ঘাড়ে নিচে নিচে ইনজেকশন পুশ করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, তবুও সে এটাই করবে। শরীরটা ঢুকাতেই ঠান্ডা, ধাতব খচায় চামড়া কেটে গেল। ধীরে ধীরে তরলটা শিরায় মিশে যাওয়ার সাথে সাথেই আলবির বুকের ভেতরে অদ্ভুত এক ভারী চাপ অনুভব করলো। হাত পা ক্রমশ ঢিলে হয়ে আসছে, দৃষ্টিশক্তি ঝাপসা। কয়েক সেকেন্ডের মধ্যে আলবির শরীর এবং মাথা দুটো নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। টলমল টলমল করতে করতে সে ঠাস করে খাটের উপরে লুটিয়ে পড়লো। চোখের পাতা যেন ইটের মতো ভারী হয়ে লাগছে। শরীর জুড়ে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, কিন্তু প্রতিরোধ করার শক্তিটুকু অবশিষ্ট নেই। চারপাশে সবকিছু আস্তে আস্তে অন্ধকারে ডুবে গেল। শ্বাস স্থির হয়ে এলো, তবে মৃদু স্থির ছন্দে চলতে থাকলো। আলবির অবচেতন মস্তিষ্কে ভেসে উঠলো আজ থেকে 20 দিন আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। আলবি ল্যাপটপে একটা ইম্পর্টেন্ট কাজ করছিল, তখনই তার ফোনে একটা আননোন জিমেল থেকে মেল আসে। মেলটা ওপেন করতে স্ক্রিনে ভেসে ওঠে। তো হে হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।